আজকে তোমাদেরকে স্থির তড়িতের থার্ড চ্যাপ্টারটি পড়াবো। থার্ড চ্যাপ্টার একটা খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, যে চ্যাপ্টারটার নাম হচ্ছে কি ধারক ও ধারকত্ব। ধারক ও ধারকত্ব। আমার জিনিস জানতে হবে তাহলে দুটো জিনিস, একটা হচ্ছে ধারক আর একটা ধারকত্ব। ধারকটা কি? ধারক কিছুই নয়, ধারক একটা হচ্ছে শক্তি, বলতে পারি একটা কৌটা। একটা কৌটার মধ্যে কি আছে? শক্তি সঞ্চিত আছে, এটা ধারক। তার মানে ধারক একটা হচ্ছে ব্যবস্থা যেখানে শক্তি সঞ্চিত থাকবে। ঘুরে বলতে পারি কি আধান সঞ্চিত থাকবে। আর ধারকত্বটা কি? এই কৌটাটার মধ্যে কতটা আধান বা শক্তি সঞ্চিত থাকবে সেটাই হচ্ছে কি ধারকত্ব। ধরো একটা আমার কৌটা নিলাম, বাড়ির একটা কৌটা, এখানে আমরা জল ঢাললাম। ধরো প্রথমে 500 ml জল ঢাললাম, তাহলে ভর্তি হলো। আবার 500 ml দিলাম, আবার ভর্তি হলো। আবার 500 ml দিলাম, তাহলে এটা ফুলফিল হয়ে গেল। এরপরে যদি 500 ml দেয় নিশ্চয়ই উপচে পড়বে। এখান থেকে উপচে পড়বে না, কোনটা? যে 500 mlটা দিচ্ছে সেটাও আর এখানে ধরছে না। তার মানে এ কতটা ধারণ করতে পারে? 1500 ml। তার মানে এর ধারণ ক্ষমতা কতটা? এতটা। এই ধারণ ক্ষমতা যেটা, সেটাকেই বলা হচ্ছে কি ধারকত্ব। তাহলে ধারক কি? ধারক হচ্ছে একটা ব্যবস্থা যেখানে আমার আধান জমা থাকবে বা আধান বা শক্তি জমা থাকবে। আর ধারকত্ব কি? তার কতটা ক্ষমতা ধারণ করার, সেটাই হচ্ছে কি ধারকত্ব। তাহলে এই হচ্ছে আমার ধারক আর ধারকত্ব। তাহলে একটা পরিবাহীতে যদি কিউ আধান দেই তাহলে তার বিভব কি হবে? ভি সমান হয় কিউ বাই কে আর। ই সমান কি হয়? কিউ বাই কে আর স্কোয়ার। সিজিএস পদ্ধতি হলে, এসআই পদ্ধতি হলে ওটা হয় 4πε0k। এসআই পদ্ধতি হলে হবে ভি বাই 4πε0k আর এটা হবে 4πε0k আর স্কোয়ার। এটা সিজিএস, এটা এসআই। তাহলে আধান দিলেই বোঝা যাচ্ছে বিভব বাড়বে এবং তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বাড়বে আধান প্রয়োগ হলে। তাহলে আধান বাড়লেই বিভব বাড়বে এবং তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বাড়তে থাকবে। তাহলে বলতে পারবো যে আধান আর বিভব পরস্পরের সমানুপাতিক। আধান সমানুপাতিক ভি। তাহলে আধান সমান কি সিভি। তাহলে সি সমান কি কিউ বাই ভি। এই সিটা কি? সিটা দেখো একটা ধ্রুবক। এই সিটাকেই বলা হচ্ছে কি ধারকত্ব। তাহলে একটা ধারকের ধারকত্ব সি। ধারকত্বটা কি? আধান এবং বিভবের অনুপাত হচ্ছে ধারকত্ব। ভি যদি 1 হয়, সি সমান কত হবে? কিউ। তার মানে একটা ধারকের বিভব পার্থক্য একক পরিমাণ বৃদ্ধি করতে যে পরিমাণ আধানের প্রয়োজন হবে সেটাকে বলা হবে ধারকত্ব। তাহলে এইটা হচ্ছে আমার ধারকত্ব। এর সিজিএস একক আর এসআই একক কি? সিজিএস একক। সিজিএস একক কি হবে? তাহলে ধারকত্বের সিজিএস একক আধান বাই বিভব। আধান কি? স্ট্যাট কুলম, স্ট্যাট ভোল্ট ইনভার্স। আর এসআই একক কি হবে? এসআই একক হবে কুলম ভোল্ট ইনভার্স। কিন্তু এটাকে আমরা বলবো কি ফ্যারাড, আর এটাকে বলবো স্ট্যাট ফ্যারাড।
তাহলে 1 ফ্যারাড ইকুয়াল টু কি 1 কুলম্ব বাই 1 ভোল্ট। কারণ একটা ধারকের 1 ভোল্ট বিভব বৃদ্ধি করতে যে পরিমাণ আধান লাগবে তাকে বলা হবে 1 ফ্যারাড। তার মানে কোনো ধারকের 1 ভোল্ট বিভব বৃদ্ধি করতে যদি 1 কুলম্ব আধান লাগে তাহলে সেটাকেই বলবো কি 1 ফ্যারাড। মানে 1 ভোল্ট বিভব বৃদ্ধি করতে যত পরিমাণ আধান লাগবে সেটাই হচ্ছে 1 ফ্যারাড। তাহলে 1 কুলম্ব সমান কি 3 × 10⁹ স্ট্যাট কুলম্ব, আর 1 ভোল্ট সমান কি 1/300 স্ট্যাট ভোল্ট। তাহলে টোটাল হচ্ছে 9 × 10⁻11 স্ট্যাট ফ্যারাড। এটা হচ্ছে এসআই ইউনিট আর সিজিএস ইউনিটের মধ্যে রিলেশন। ধারকত্বের মাত্রা কি হবে, ডাইমেনশন বা মাত্রা, ডাইমেনশন বা মাত্রা, ধারকত্বের মাত্রা আধানের মাত্রা বাই বিভবের মাত্রা। আধানের মাত্রা কি আছে, আধানের মাত্রা আমরা জানি আইটি, আর বিভবের মাত্রা, বিভব সমান কি হয় কার্য বাই আধান। তাহলে mL² T⁻², আবার আধানের হবে আইটি, তাহলে I²T² mL² T⁻²। তাহলে টোটাল কত হলো m ইনভার্স L⁻² T⁴ I²। তাহলে ধারকত্বের মাত্রাটা কি পেলাম, ধারকত্বের মাত্রা m ইনভার্স L⁻² T⁴ I²। এইগুলো আমার ধারকত্বের মাত্রা। তাহলে জিনিস বোঝা গেল যে ধারক আর ধারকত্ব, ধারক হচ্ছে একটা ব্যবস্থা, যে আমার জলের যে কৌটাটা ওটাই হচ্ছে ধারক। এবার সে কৌটাটা কত ১,৫০০ লিটার বা ১,৫০০ মিলি ml এর বা 1.5 লিটারের কৌটা, ওইটাই তার অতটা সে জল ধারণ করতে পারবে। সেই যতটা জল ধারণ করতে পারছে সেটাই তার হচ্ছে কি আমার ধারকত্ব। নেক্সট যেটা আসছি, তাহলে আমাদের জানতে হবে যে ধারক একটা যে পরিবাহী, তাহলে ধারক বোঝা গেল। এইবার একটা পরিবাহী ধারক কত হতে পারে, ম্যাক্সিমাম কত হতে পারে, যে আমি তাহলে কি যত আধান দিতেই থাকবো, আধান দিতেই থাকবো, আধান দিতেই থাকবো, আধান কি সে নিতে পারবে সবসময় একটা ধারক? না, একটা ধারক আধানের একটা ম্যাক্সিমাম লিমিট আছে, তার বেশি কিন্তু সে ধারণ করতে পারবে না। তার যদি একটা কারণ আমি বলি, ধরো এটা একটা পরিবাহী জাস্ট, তাহলে এখানে আমি আধান দিচ্ছি, ধরো এরকম পজিটিভ আধান দিতে থাকলাম, পজিটিভ আধান নিচ্ছে। এই পরিবাহীটার বাইরে কি আছে বলতো, ধরো বাতাস, এয়ার মিডিয়াম আছে, তাহলে তার তো ছোট 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 অনেক অ্যাটম আছে। তাহলে এটা হচ্ছে পরিবাহী, আর এটা মাধ্যমের কণা। তাহলে এখানে আধান বাড়া মানে কি বাড়বে, ক্ষেত্র প্রাবল্য বাড়বে। কারণ ক্ষেত্র প্রাবল্য সমান আধান বাই kr² বা Q/4πε0 kr²। তাহলে যত আমি আধান দেবো ক্ষেত্র প্রাবল্য বাড়তে থাকবে। তাহলে ক্ষেত্র প্রাবল্য বাড়তে থাকলে এই যে অ্যাটমগুলো, একটা অ্যাটম ধরো এটা অ্যাটম, অ্যাটমের ভিতরে কি আছে নিউক্লিয়াস, আর বাইরে আছে কে ইলেকট্রন। এই নিউক্লিয়াসের সঙ্গে ইলেকট্রন একটা বল দ্বারা আকৃষ্ট থাকে, সেটা কি নিউক্লিয়ার ফোর্স, স্ট্রং ফোর্স বা নিউক্লিয়ার ফোর্স আকৃষ্ট থাকে। আবার এই ইলেকট্রনের সঙ্গে এখানের যে তড়িৎ ক্ষেত্র, আধান বাড়লে তড়িৎ ক্ষেত্র বাড়বে, তাহলে একটা কুলম্ব বল হবে। কুলম্ব বল কি হবে, E × E।
ক্লিয়ার? জিনিসটা বোঝা গেল যে একটা পরিবাহী আছে, এখানে আধান দিচ্ছে, আধান যত দেবো তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বাড়তে থাকবে। তাহলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বাড়তে থাকলে এই যে অ্যাটমগুলোর যে ইলেকট্রন, এটাকে আমি বড় করে রাখছি এখানে, এই অ্যাটমটা কি এইটা, তাহলে এর যে বাইরের কক্ষের ইলেকট্রন, সেই ইলেকট্রনের সঙ্গে একটা এর কি হবে, আকর্ষণ বল কাজ করবে। কোনটা? কুলম্ব আকর্ষণ বল। যত তড়িৎ ক্ষেত্র বল বাড়তে থাকবে তত এই বল বাড়তে থাকবে। আবার ইলেকট্রনের সঙ্গে নিউক্লিয়াসের একটা বল থাকে, কি? নিউক্লিয়ার ফোর্স। তাহলে আধান বাড়তে 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 যতই বাড়বে এটা বাড়তে থাকবে। যত কিউ বৃদ্ধি হবে এইখানের যে আধান, তত কি হবে? ই বৃদ্ধি হবে। ই বৃদ্ধি হলে কি হবে? এফসি বৃদ্ধি হবে। তার মানে কুলম্ব ফোর্সটা বাড়তে আছে। বাড়তে বাড়তে কুলম্ব ফোর্স যখন নিউক্লিয়ার ফোর্স, স্ট্রং ফোর্স এফএস দিয়ে বলতেছি, বা তুমি এফএন দিয়ে লিখতে পারো, নিউক্লিয়ার ফোর্স স্ট্রং বল এটা। এই বলটা হচ্ছে, আর এটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক্স ফোর্স, এফই দিয়ে লিখতে পারো তুমি, বা এফসি কুলম্ব ফোর্স। এই বলটা যখন বেড়ে যাবে তখন কি হবে? ইলেকট্রনটা আর এর ভিতরে থাকতে পারবে না। যতক্ষণ এই নিউক্লিয়ার ফোর্স বেশি ততক্ষণ ইলেকট্রনটা ঘুরতিছে এর চারধারে, কিন্তু যখনই কুলম্ব ফোর্সটা বেশি হবে তখন এই ইলেকট্রনটা কি হবে? বেরিয়ে চলে আসবে। তাহলে ইলেকট্রন যদি বাইরে বেরিয়ে যায় তাহলে এটা কি হবে? আয়োনাইজড হয়ে যাবে। ক্লিয়ার? জিনিসটা বোঝা গেল কি? দেখো, যখনই এখানে যতক্ষণ পর্যন্ত এফসি ইকুয়াল টু এফএস ততক্ষণ কিছু সমস্যা নেই, ততক্ষণ আমি এখানে আধান দিতে থাকবো। যতক্ষণ এফসি সমান এফএস হবে, এরপরে যদি আমি আধান দেই তাহলে কি হবে? এফসি বেড়ে যাবে। আধান দিলে ইলেকট্রিক ফিল্ড বৃদ্ধি পাবে, বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বৃদ্ধি পাবে, কুলম্ব বল বৃদ্ধি পাবে। কুলম্ব বল বলতে পারে নিউক্লিয় বলকে অতিক্রম করে যাবে। তখনই কি হবে? এই ইলেকট্রন বিচ্যুত হয়ে যাবে। তার মানে মাধ্যমটা কি হবে? আয়োনাইজড হয়ে যাবে। তাহলে মাধ্যম আয়নিত হয়ে যাবে। তাহলে তখন কি হবে? এইখানের যে আমার আধান দিচ্ছি সেই আধানটা তাহলে কি হবে? এখানে আর আধান সে নিতে পারবে না, ওটাই ম্যাক্সিমাম আধান হয়ে যাচ্ছে। যতক্ষণ না মাধ্যম আয়নিত হবে ততক্ষণ পর্যন্ত আমি একে আধান দিতে পারবো, কারণ এর পরে আধান দিলে সেই আধান এখান থেকে ইলেকট্রন বেরিয়ে যাবে, এই ইলেকট্রন এখানে ধনাত্মক আধানকে টেনে নিবে। জিনিসটা দেখো, এখানে আমি ধরো এখানে কুলম্ব ফোর্স কেন, দেখো এখানে আধান কনস্ট্যান্ট কেন হয়ে যাচ্ছে। দেখো আমার এখানে কি আছে, ধরো কুলম্ব এই এফএসটা ধরো 100 নিউটন, 100 নিউটন। তাহলে আমি আধান দিলাম, আধান দিতে 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 এখানে আধান দিলাম। আধান দেওয়ার পর যতক্ষণ এটা 100 নিউটন থাকবে, মানে কি কিউ ইন্টু ই মিলে, ততক্ষণ পর্যন্ত আয়নিত হবে না। তার মানে আধান সে নিতে পারবে, সরি ই টু ই, ততক্ষণ সে নিতে পারছে। মানে এই কিউ ততক্ষণ এখানে কিউ সংরক্ষিত হচ্ছে। এরপর যখনই এটা এফসিটা 101 নিউটন হলো, ধরো 101 নিউটন, তখন কি ই ইন্টু, তাহলে আর ই নেই, ই আরো বেড়ে হয়ে গেছে ধরো ই ড্যাশড, কারণ এখানে বেশি আধান দিচ্ছি, তখন ই ড্যাশড বেশি হয়ে গেছে, তাহলে 101 নিউটন হয়ে গেছে। তাহলে যখন 101 নিউটন হয়ে যাবে তাহলে এখান থেকে একটা ইলেকট্রন বেরিয়ে যাবে, এখান থেকে একটা ইলেকট্রন নির্গমন হবে। এই ইলেকট্রন যখনই নির্গমন হবে তখন সঙ্গে সঙ্গে কি হবে? এখান থেকে একটা প্লাস কিউ বেরিয়ে যাবে। তাহলে প্লাস কিউ যদি বেরিয়ে যায় তাহলে কি হবে? প্লাস কিউ বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ই ড্যাশটা আবার হ্রাস হয়ে কোথায় যাবে? আবার ইতে চলে যাবে। তাহলে ইতে যদি চলে যায় তাহলে আবার সেই 100 নিউটনে থেকে যাচ্ছে। তার মানে
আবার ই ড্যাশটা হ্রাস পাচ্ছে, ই ড্যাশটা হ্রাস পাওয়া মানে তার মানে এখানে কিউটা যা ছিল একই আছে, তার মানে একটা নির্দিষ্ট কিউ পর্যন্ত জমা হতে পারবে, এর বেশি কিন্তু পরিবাহীর মধ্যে আধান জমা হতে পারবে না। তার মানে সংক্ষেপে এত কিছুটা বললে আমি কি বলতে পারবো, যে কিউ জমা হতে 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 যতক্ষণ না নিউক্লিয় ফোর্সকে অতিক্রম করতেছে কুলম্ব বল, মানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটা এমন হবে যা নিউক্লিয় ফোর্সকে অতিক্রম করতে পারবে না, অর্থাৎ মাধ্যম আয়নিত হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত আধান জমা হবে। আমি যদি সেই জলের ডাব্বার মতো মনে করি, জল দিচ্ছি, জমা হচ্ছে 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 হচ্ছে, এরপরে যখন জল দেবো সেটা কি হবে, উপচে পড়বে। এখানেও যেমন আধান দিতে 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 যতক্ষণ না নিউক্লিয় ফোর্সের সঙ্গে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এবং মানে আধান দিলে কি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বৃদ্ধি পাবে, তড়িৎ ক্ষেত্র বৃদ্ধি পেতে এই কুলম্ব ফোর্স বৃদ্ধি পেতে পেতে যতক্ষণ না নিউক্লিয় ফোর্সের সমান হচ্ছে ততক্ষণ পর্যন্ত মাধ্যম আয়নিত হবে না। মাধ্যম আয়নিত না হলে ইলেকট্রন বেরাবে না, ইলেকট্রন না বেরালে এখান থেকে কিউ নষ্ট, এখান থেকে কিউ বেরাবে না। কখন কিউ বেরাবে, ম্যাক্সিমাম যখন ফিল হয়ে গেল, কুলম্ব বল নিউক্লিয় ফোর্সের সমান হয়ে গেল, এরপরে যদি আধান দেয় তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বাড়বে, নিউক্লিয় ফোর্স বাড়বে, এই নিউক্লিয় ফোর্সের কনস্ট্যান্ট, কুলম্ব ফোর্স বাড়বে, কুলম্ব ফোর্স বাড়লে কি হবে, ইলেকট্রন বেরিয়ে যাবে, ইলেকট্রন বেরালে আধানকে টেনে নিবে, তার মানে যে অতিরিক্ত আধানটা দিয়েছিলাম সেই অতিরিক্ত আধানটা বেরিয়ে এলো। আবার ধরো একটা আধান দিলাম, আধানটা বেরিয়ে গেল, আবার একটা আধান দিলাম, যেই আধান দিলাম আবার কি হচ্ছে, কুলম্ব ফোর্স বেড়ে যাচ্ছে, কুলম্ব ফোর্স বেড়ে গেলে আবার একটা ইলেকট্রন এখান থেকে, ধরো প্রথম এটা আয়নিত হয়েছিল একটা ইলেকট্রন, আবার এখান থেকে একটা ইলেকট্রন, তখন আবার একটা আধান বেরিয়ে চলে আসবে। তার মানে যতক্ষণ এফসি ইকুয়াল টু এফএস থাকবে ততক্ষণ পর্যন্ত আমি ওখানে আধান সংরক্ষণ করতে পারবো, তারপর কিন্তু আর আধান সংরক্ষণ করতে পারবো না। এই জিনিসটা হচ্ছে একটা এক্সট্রা জিনিস, এটা তোমাদের পরীক্ষায় সেরকম কিছু পড়ে না এখান থেকে, কিন্তু এই জিনিসটা জানার যে আমি আধান দিচ্ছি, বিভব বাড়ছে তড়িৎ ক্ষেত্র, তাহলে কি আমি সবসময় আধান দিতে 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 থাকতে পারবো না, একটা ম্যাক্সিমাম টাইম পর্যন্ত আধান দিতে পারবো, তারপরে কি হবে, এটা স্যাচুরেট হয়ে যাবে, এরপরে আমি আর আধান দিতে পারবো না, সম্পৃক্ত মানে পৌঁছে গেল। এরপরে যদি আধান দেয় সেই আধানটা জল উপচে পড়ার মতো, আধান দিলে ওখানে মাধ্যম আয়নিত হয়ে যাবে, মাধ্যম আয়নিত হয়ে গেলে ইলেকট্রন বেরাবে, সেই ইলেকট্রন ওখান থেকে আধানকে বের করে দেবে, মানে ওখানে আধানটা আধান বৃদ্ধি পেতে 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 একটা জায়গায় গিয়ে আধান এরকম স্যাচুরেট হয়ে যাবে, আর আধান কিন্তু বাড়বে না, আধান কনস্ট্যান্ট হয়ে যাবে। তুমি যত বাড়াতে থাকো না কেন, যত আধান দিতে থাকো না কেন, একটা সময় গিয়ে আধান স্যাচুরেট হবেই, আর বাড়বে না আধান। এটা একটা এক্সেপশনাল কেস, এটা আর বিশেষ কিছু নেই, এটা বুঝবে জাস্ট জিনিসটা। এরপরে আমরা একটা ব্যাপারটা যেটা করবো, যেটা পরিবাহী, একটা পরিবাহী তো আছে বললাম, ধারকত্ব এই কিছু, তাহলে এটা দুটো যদি আমি এরকম একটা গলীয় যে পরিবাহী তার ধারকত্ব কত, একটা গলীয় পরিবাহীর ধারকত্ব বের করে, গলীয় পরিবাহীর ধারকত্ব, গলীয় পরিবাহী, এটা একটা গলীয় পরিবাহী, এর ব্যাসার্ধ আর, এখানে আধান আছে কিউ, পরিবাহীর আধান তো সবসময় বাইরে চলে যায়, এখানে বিভব কত, ভি সমান কি হবে, কিউ বাই 4 এপসাইলন 0 কে আর, তাহলে সি সমান কি হয়, কিউ বাই ভি, তাহলে 4 এপসাইলন 0 কে আর, কোন পদ্ধতিতে, এসআই পদ্ধতিতে। সিজিএস পদ্ধতিতে এই ভ্যালুটা কি হবে, শুধুমাত্র কে আর, সেখানে কিউ বাই কে আর, তাহলে সমান কে আর, তাহলে দেখা যাচ্ছে সি সমানুপাতিক 1/r, তার মানে গলীয় পরিবাহীর ধারকত্ব তার ব্যাসার্ধের সঙ্গে সমানুপাতিক। এইখান থেকে আমরা পৃথিবীর ধারকত্ব বের করাতে পারি,
পৃথিবীর ধারকত্ব কি হবে 4πε0 kr। 4π এর ভ্যালু হবে 9 × 10⁹, কে বায়ু মাধ্যম 1, পৃথিবীর ব্যাসার্ধ 6400 কিলোমিটার। এইটা ক্যালকুলেশন করলে হবে যত তত ফ্যারাড। তুমি দেখো এটা ক্যালকুলেশন করলে এখানে দুটো তিনটে দুটো পাঁচটা মানে 64/9 × 10⁻⁴ এটা 7.11 হবে, 7.11 × 10⁻⁴ ফ্যারাড, মানে 1 ফ্যারাডও নয়। তার মানে 1 ফ্যারাডের ধারকত্ব যদি একটা বানাতে যায় তার ব্যাসার্ধ কত হবে দেখো তো, মাত্র যদি 1 ফ্যারাড বানাতে হয় তাহলে 1 ফ্যারাডের বানাতে গেলে আমি একটা 1 ফ্যারাডের ধারকত্ব বানাচ্ছি, আর সমান হচ্ছে কত, এটা তাহলে পৃথিবীর ধারকত্ব কত 7 × 10⁻⁴ ফ্যারাড মাত্র, মানে মিলি ফ্যারাডের সমান। আর সমান কি হতে পারে, আর কত হতে পারে যদি 1 ফ্যারাডের ধারকত্ব আমরা বানাতে চাই, তাহলে আর সমান হবে 4πε0 কে। যদি বায়ু মাধ্যম হয় এটা 1 ফ্যারাড, কে এর ভ্যালু 1, আর এটা 9 × 10⁹, তাহলে পৃথিবীর থেকে কত গুণ, প্রায় 1500 গুণ বেশি পৃথিবীর ব্যাসার্ধের থেকে। তার মানে মাত্র 1 ফ্যারাডের একটা ধারকত্ব বানাতে গেলে পৃথিবীর প্রায় 1500 গুণ বেশি আমাকে ধারকত্ব তৈরি করতে হবে, যেটা হচ্ছে মানে বিশাল বড় একটা ধারক বানাতে হবে 1 ফ্যারাড। তাই এই ধরনের গোলীয় ধারক আমার সম্ভব নয়। গোলীয় ধারক নিয়ে আমি খুব নগণ্য পরিমাণে ধারকত্ব পাবো। 1 ফ্যারাড ধারকত্ব, মাইক্রোফ্যারাড, মিলিফ্যারাড, এইরকম। এই বিষয়গুলো একটু বলে রাখি যে মাইক্রোফ্যারাড, মিলিফ্যারাড এগুলো কি। ফ্যারাডের কিছু ইউনিট আছে। মাইক্রোফ্যারাড, 1 মাইক্রোফ্যারাড সমান 10⁻⁶ ফ্যারাড। এগুলো তোমাদের ম্যাথ করার সময় বিশেষ করে লাগবে। 1 ন্যানোফ্যারাড সমান 10⁻⁹ ফ্যারাড, আর 1 পিকোফ্যারাড সমান 10⁻⁻12 ফ্যারাড। তাহলে একটা গোলীয় পরিবাহীর যে ধারকত্ব সেটা খুব বেশি হয় না, খুব কম হয় গোলীয় পরিবাহী। তার জন্য আমার কি করতে হয়, বিশেষ ব্যবস্থা নিতে হয়, সেটাকে আমরা বলি কি ধারক। বিশেষ ব্যবস্থার সাহায্যে ধারক বানাতে হয়। এই ধারক কি, সাধারণত আমরা যেটা বানাই সেটা পাত ধারক। দুটো ধারক বানাই, একটা হচ্ছে পাত ধারক, আরেকটা হচ্ছে গোলীয় ধারক। তার মানে একটা পরিবাহীর ধারকত্ব খুব কম, খুব কম পরিবাহীর ধারকত্ব। একটা পৃথিবী এত বড় ব্যাসার্ধের যদি একটা নেই তাহলে একটা ধারকত্ব হচ্ছে খুব নগণ্য। তাই ধারককে আমাকে তৈরি করতে হবে, পরিবাহীর ধারকত্ব খুব নগণ্য, এই জন্য আমাকে ধারক বানাতে হয়। ধারকটা কি হবে, ধারক কিছু নয়, একটা আহিত পাতের পাশে আরেকটা অনাহিত এবং ভূসংলগ্ন পাতকে আমাকে স্থাপন করলে যে ব্যবস্থা তৈরি হবে সেই ব্যবস্থাতে কি হবে, বিভব প্রভেদ কমে গিয়ে ধারকত্ব বেড়ে যাবে। কি ঘটনাটা ঘটছে দেখো, ধরো এটা একটা আমরা পাত নিলাম, এই পাতকে ধনাত্মক আধানে আহিত করে দিচ্ছি, আরেকটা এর পাশে পাত রাখলাম। এই পাতটাকে কি করলাম, ভূসংলগ্ন করে দিলাম। তাহলে একটা আহিত পাতের পাশে একটা ভূসংলগ্ন পাত রাখলাম। আচ্ছা, প্রথমে আমি যদি না ভূসংলগ্ন করি তখন কি হয় দেখো তো, পজিটিভ পজিটিভ পজিটিভ, তাহলে আবেশের দরুন এই প্রান্তে কি হবে, নেগেটিভ, আর দূরতম প্রান্তে পজিটিভ। পজিটিভ পজিটিভ কি করবে, আধান বৃদ্ধি করবে। পজিটিভ আর পজিটিভ মিলে কি হবে,
আধান কিউ বৃদ্ধি করবে। কিউ বৃদ্ধি হলে কি বৃদ্ধি হবে? ভি বৃদ্ধি হবে। ভি বৃদ্ধি হলে কি হবে? সি হ্রাস হবে। কারণ কি? সি সমান কিউ বাই ভি। আধান বৃদ্ধি হলে ভি কি হচ্ছে? বৃদ্ধি হবে। কারণ ভি সমান কি? ভি সমান কি? কিউ বাই আর। সিজিএস পদ্ধতি, বাই মাধ্যম নাহলে কে আর, সিজিএস পদ্ধতি। তাহলে আধান বৃদ্ধি হলে ভি বৃদ্ধি হবে, ভি বৃদ্ধি হলে সি হ্রাস হবে। আবার দেখো, তাহলে ধারকত্ব হ্রাস পেয়ে যাচ্ছে, তার মানে আমার লাভ কি? লাভ কিছু হবে না। আবার দেখো, পজিটিভ নেগেটিভে কি হবে? কিছু নেগেটিভ পজিটিভকে কি করবে? প্রশমিত করবে। ধরো এখানে 500 পজিটিভ, এখানে 100 নেগেটিভ আবেশের তার, তাহলে পজিটিভ নেগেটিভ কি হবে? আধান হ্রাস করবে। তাহলে কি হবে? ভি আধান হচ্ছে হ্রাস হবে। আধান হ্রাস হলে বিভব ভি হ্রাস হবে। ভি হ্রাস হলে সি কি হবে? বৃদ্ধি হবে। তাহলে দুটো ঘটনা ঘটছে। একটা পাতকে রাখলে প্রথমে আবেশ হচ্ছে, আবেশ হলে যেগুলা বিপরীত আধান তারা কি করছে? ধারকত্বকে বাড়াবে। কারণ আধান হ্রাস হবে, বিভব হ্রাস হবে, বিভব হ্রাস হলে ধারকত্ব বাড়বে। কিন্তু পজিটিভে কি হবে? ধারকত্বকে হ্রাস করে দিবে। তাহলে যদি আমি এটাকে ভূসংলগ্ন করে দেই তাহলে এটা হবে না। এটা না হলে এটা হবে না, এটা না হলে শুধু এটাই হবে। তার মানে একটা যদি আহিত পাতের পাশে একটা যদি ভূসংলগ্ন পাত রাখতে পারি তাহলে ধারকত্ব বাড়বে, নাহলে এমনি যদি পাত রেখে দেয় কিছু হবে না, ধারকত্ব কমে যাবে। ধারকত্ব কি বলছে? ধারণ ক্ষমতা। তাহলে সে যে ধারণ করত তার থেকেও আরো ধারণ ক্ষমতা কমে যাবে, কিন্তু আমার তো লাভ নেই। আমি একটা পরিবাহী রাখছি, তার ধারণ ক্ষমতা কম বলে তাকে বেশি আমি ধারণ ক্ষমতার ধারক বানাতে যাচ্ছি। তাহলে আমি তো অ্যাডভান্টেজ নিতে যাচ্ছি, ডিসঅ্যাডভান্টেজ তো নিতে যাচ্ছি না। তাহলে অ্যাডভান্টেজ নিতে গেলে কি করতে হবে? একে ভূসংলগ্ন করতে হবে। তাহলে একটা আহিত পাতের পাশে যদি একটা অনাহিত ভূসংলগ্ন পাতকে রাখা যায় তাহলে কি হবে? বিপরীত আধানের জন্য আধান হ্রাস পাবে। আধান হ্রাস পেলে ভি হ্রাস হবে, ভি হ্রাস হলে সি বৃদ্ধি হবে, ধারকত্ব বৃদ্ধি হবে। তার মানে আগে যেটা বলছি যে একটা পরিবাহীর একটা জায়গা পর্যন্ত কি হয়? বাড়তে 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 একটা আধান ম্যাক্সিমাম যখন হয়ে যায় তখন তারপরে আধান কি হয়? আর স্যাচুরেট হয়ে যায়, তখন আধান বাইরে বেরিয়ে যায়, কারণ বাইরের মাধ্যম আয়নিত হয়ে যায়। কিন্তু এখানে কি হচ্ছে? এখানে এই পাতটা রাখার জন্য যে ভ্যালুটাতে গিয়ে সে আয়নিত হতো এখন সেটা অনেক, ধরো সেই ভ্যালুটা ইলেকট্রিক ফিল্ডটা কমে যাচ্ছে। আগে কি ইলেকট্রিক ফিল্ডটা বাড়ছিল, আধান বাড়াতে 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 ইলেকট্রিক ফিল্ডটা বেড়ে গেছিল। ইলেকট্রিক ফিল্ডটা বেড়ে গেছিল বলে এফসি বেড়ে গেছিল। তাহলে এফসি কতক্ষণ পর্যন্ত হবে? এফএস পর্যন্ত। এফসিটা কি ছিল? এফসিটা ছিল ই ইন্টু ই। এই ইলেকট্রিক ফিল্ডটাকে যদি আমি কমাতে পারি তাহলে বেশি আধানকে সংরক্ষণ করতে পারবো। আগে কি ছিল? ইলেকট্রিক ফিল্ডটা যখনই খুব আধান বাড়াতে বাড়াতে ইলেকট্রিক ফিল্ডটা যখন হাই হয়ে গেছে তখন এফসি হাই হয়ে গেছে, এফএস এর হাই হয়ে গেলে বেরিয়ে যাচ্ছে, চাপ ধরে রাখতে পারেনি। এখানে কি করতেছি? এর ফলে কি হচ্ছে? ইলেকট্রিক ফিল্ডটা কমে যাচ্ছে। কারণ কি? পজিটিভ আর নেগেটিভ। এই পজিটিভ নেগেটিভের জন্য অ্যাকচুয়ালি আধান হ্রাস আমরা বলছি, বিভব হ্রাস সি বৃদ্ধি। অন্য দিক দিয়ে বলতে পারবো এখানে ইলেকট্রিক ফিল্ড কমে যাচ্ছে। একটা পাতের যা ইলেকট্রিক ফিল্ড, যখনই আহিত পাত রাখছি পজিটিভ নেগেটিভ মিলে এখানে ইলেকট্রিক ফিল্ড কমে যাচ্ছে। ইলেকট্রিক ফিল্ড কমে যাওয়ার জন্য কি হচ্ছে?
ইলেকট্রিক ফিল্ড কমে যাওয়ার জন্য আরো বেশি পরিমাণের আমি আধানকে এখানে জমা করতে পারবো। আর নর্মাল ভাবে বিভব দিয়ে বৃদ্ধি দেখাতে গেলে মানে সবসময় অ্যাকচুয়ালি ফাংশন কিন্তু ইলেকট্রিক ফিল্ডের। আর এখানে নর্মাল ভাবে আমরা দেখাতে গেলে বলতে পারবো কি ধনাত্মক ঋণাত্মক আধান মিলে আধানের হ্রাস পাচ্ছে, আধানের হ্রাস পেলে বিভব হ্রাস পাবে, বিভব হ্রাস পেলে সি বৃদ্ধি পাবে। কিন্তু অন্যভাবে যদি আমি বলতে চাই আগের ভাবে যে ইলেকট্রিক এফসি সমান ছিল আধান ইন্টু ইলেকট্রিক ফিল্ড, তাহলে এই ইলেকট্রিক ফিল্ডটা যখনই এখানে কমে যাচ্ছে তখন এখানে ওই ফোর্সে পৌঁছাতে গেলে, কারণ আমার আগে ছিল ধরো সাপোজ বলছি আমার এফসি কত ছিল, আমার এফএসটা কত ছিল, এফএসটা সমান এফসি সমান 100 নিউটন ছিল। 100 নিউটনের উপরে গেলে সে স্যাচুরেট করে দিবে। তখন ধরো আমার আধান ধরো আমার কত 2 কুলম ইন্টু বা ধরো হয়তো 50 কুলম ইন্টু ধরো হয়তো ইলেকট্রিক ফিল্ড ছিল কত 2 নিউটন পার কুলম ছিল, এইটা ছিল। এখন কি হচ্ছে এই ব্যবস্থাটা নিলে এখানে ইলেকট্রিক ফিল্ডটা অনেক কমে যাচ্ছে, তাহলে ইলেকট্রিক ফিল্ডটা হয়তো কমে হয়ে গেল 1 নিউটন পার কুলম। তাহলে দেখো আমি অনেক বেশি আধান সংরক্ষণ করতে পারবো, কারণ এই এফএস তো ফিক্সড, এফএস ফিক্সড, এটা তো বাইরের অ্যাটম, বাইরের অ্যাটমের যে ইলেকট্রন আর নিউক্লিয়াসের যে এফএস, এই এফএস তো 100 নিউটন ধরো সাপোজ আমি ধরছি এটা ফিক্সড। তাহলে এর সঙ্গে এফসি কে সবসময় সমান হতে হবে বা তার থেকে কম হতে হবে। তাহলে ওইটা 100 নিউটন, তাহলে আগে ধরো আমার ছিল ইলেকট্রিক ফিল্ড 2 নিউটন পার কুলম, তাহলে আমি 50 কুলম পর্যন্ত আধান সংরক্ষণ করতে পারবো। যখনই আমি এর থেকে বেশি দেবো তখনই সেই ধরো 51 কুলম দিয়ে দেবো, 51 কুলম দিলে সেইটা কি হবে, এই বাইরের 1 কুলম আধান কি করবে, বাইরের 1 কুলম ইলেকট্রনকে স্যাচুরেট করবে, দিয়ে 1 কুলম নিউট্রাল হয়ে যাবে। কিন্তু এখানে কি হচ্ছে যখনই আমি ধনাত্মক পাতের পাশে একটা অনাহিত পাদ রেখে ভূসংলগ্ন করছি, তার মানে এটা কি হয়ে গেছে এখন ঋণাত্মক পাদ, এটা ধনাত্মক পাদ, এটা ঋণাত্মক পাদ। এই ধনাত্মক পাদ ঋণাত্মক পাদ কি করবে, ইলেকট্রিক ফিল্ড সাপোজ কমিয়ে দিবে। তাহলে আগে ছিল ধরো 2 নিউটন, এখন হয়ে গেছে 1 নিউটন, তাহলে দেখো সাপোজ বেশি আধান সংরক্ষণ করতে পারবে। তাহলে এটা হচ্ছে একটা ব্যবস্থা, এই হচ্ছে পাদ ধারক। তাহলে পাদ ধারকের সাহায্যে আমরা কি করতে পারবো, যে আধানকে সংরক্ষণ করতে পারবো। যে এমনি পরিবাহী ধারকত্ব কম, তার জন্যই আমরা কি করব, পাদ ধারক বানাবো। তাহলে পাদ ধারকের যদি আমি মূল নীতি বা প্রিন্সিপলটা বলি, তাহলে কি একটা আহিত পাতের পাশে একটা অনাহিত ভূসংলগ্ন পাতকে রেখে বিভব হ্রাসের মাধ্যমে বা ইলেকট্রিক ফিল্ড হ্রাসের মাধ্যমে ধারকত্ব বৃদ্ধি করার পদ্ধতি হলো ধারকের মূল নীতি। বিভব হ্রাস পাবে, দুটো দিক দিয়ে আমি ব্যাখ্যা করছি, যে বিভব হ্রাস পেলে ধারকত্ব বৃদ্ধি পাবে। আবার দেখো ইলেকট্রিক ফিল্ড বলছি যে আধান কমলে কি হয়, ইলেকট্রিক বিভব হ্রাস পায়, ইলেকট্রিক ফিল্ড হয়। আমি দুটো দিক দিয়ে ব্যাখ্যা করলাম। ইলেকট্রিক ফিল্ড হ্রাস পেলেও দেখাচ্ছি যে ধারকত্ব হ্রাস পাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে, আবার বিভব হ্রাস পেলে ধারকত্ব বৃদ্ধি পাচ্ছে। যে কোনোভাবে আমি ধারকত্বকে বাড়াবো। তাহলে প্লেন হচ্ছে এই পাদ ধারকের, এটাই হচ্ছে মূলনীতি।